আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এপিসোডে। আশা করি সবাই ভালো আছেন। সবাই মনোযোগ সহকারে শুনবেন, আশা করি ভালো লাগবে। ওরা গেছে না, শুধু চুপ করে আছে। সিলেটের এক গ্রামের এই ঘটনাটা পড়ার পর আজও রাতে ঘুমাতে পারিনি। একটা পরিবারের ভেতরের মানুষই যখন কালো জাদু করে, তখন শত্রু বাইরের না, ঘরের ভেতরেই থাকে। যে শক্তিকে ডাকা হয়েছিল ধ্বংস করার জন্য, শেষে সেই শক্তিই ফিরে এসে কেড়ে নেয় সব কিছু। এই গল্পটা শেষ করার পর একবার নিজের চারপাশে তাকিয়ে দেখবেন সব কিছু কি সত্যিই আগের মতোই আছে। সিলেটের হবিগঞ্জ থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন রাকিব নামের একজন। তিনি নিজেই বলেছেন নামটা ছদ্মনাম। তাদের পরিবার খুব সাধারণ। বাবা অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুল শিক্ষক, মা গৃহিণী, দুই বোন আর সে নিজে। তারা বহু বছর ধরে ওই বাড়িতেই থাকে। চারপাশে ধান ক্ষেত, পেছনে বাজার আর ডান পাশে একটা পুরনো কবরস্থান, যেটা নিয়ে গ্রামের মানুষ সবসময় চুপচাপ থাকে। রাকিব লিখেছে, ছোটবেলায় কবরস্থানটা নিয়ে শুধু ভয় ছিল, কিন্তু বড় হওয়ার পর বুঝেছে ওই জায়গাটার সাথে কিছু অস্বাভাবিক জড়িয়ে আছে। তবে আসল ঘটনা শুরু হয় তাদের পরিবারের ভেতর ঝামেলা থেকে। তার বাবার ছোট ভাই, মানে তাদের চাচা, অনেক দিন ধরেই সম্পত্তি নিয়ে অশান্তি করছিল। মুখে কিছু বলতো না, কিন্তু চোখে একটা হিংসা ছিল। গ্রামের অনেকেই বলতো সে নাকি বাইরে গিয়ে অদ্ভুত লোকদের সাথে মিশে, মাঝে মাঝে কয়েকদিন উধাও হয়ে যায়। এসব কথা তখন কেউ গুরুত্ব দেয়নি। একদিন হঠাৎ করেই রাকিবের ছোট বোন তানিয়ার আচরণ বদলে যেতে শুরু হয়। সে আগে খুব স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে চুপচাপ হয়ে যায়। কারোর সাথে কথা বলে না, একা একা বসে থাকে। রাতে ঘুমাতে গেলে হঠাৎ উঠে বসে থাকে, যেন কারো কথা শুনছে। প্রথমে সবাই ভেবেছিল শরীর খারাপ বা মানসিক চাপ, কিন্তু এক রাতে ঘটনাটি অন্যদিকে মোড় নেয়। রাত তখন অনেক, চারপাশ একদম নিস্তব্ধ। হঠাৎ রাকিবের মা ঘুম থেকে উঠে, তানিয়া বিছানায় নেই। তিনি ভয়ে খুঁজতে বের হন। রান্নাঘরের পাশে গিয়ে দেখেন তানিয়া মাটিতে বসে আছে, মাথা নিচু, ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ এত আস্তে যে কিছু বোঝা যায় না। মা কাছে যেতেই তানিয়া ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ দুটো অস্বাভাবিক স্থির, যেন ভেতরে কেউ নেই। সেই দৃষ্টি এমন ছিল যে একজন মা হয়েও তিনি এক পা পেছনে সরে যান। পরের মুহূর্তেই তানিয়ার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। সেই রাতের পর থেকে বাড়ির ভেতর অদ্ভুত সব ঘটনা হয়। দরজা নিজে নিজে খুলে যায়, রান্নাঘরে থালা পড়ে যায়, কিন্তু গিয়ে দেখলে কিছুই নেই। মাঝরাতে কারো হাঁটার শব্দ শোনা যায়, যেন খালি পায়ে কেউ ঘুরে বেড়াচ্ছে। রাকিব একদিন পরিষ্কার শুনেছিল তার নিজের নাম ধরে ডাকছে কেউ, একদম তার মায়ের গলায়, কিন্তু মা তখন ঘুমিয়েছিল। তানিয়ার অবস্থা দিন দিন ভয়ঙ্কর হয়ে ওঠে। সে খাওয়া বন্ধ করে দেয়, শরীর শুকিয়ে যায়। মাঝে মাঝে সে ফাঁকা দেওয়ালের দিকে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ হেসে ওঠে। একদিন দুপুরে সে হঠাৎ এমন একটা কণ্ঠে কথা বলে ওঠে, যেটা তার নিজের না। কণ্ঠটা ভারী, কর্কশ আর ঘৃণায় ভরা। সে বলছিল, তোরা কেউ বাঁচবি না, এক এক করে নেব। এই কথা শোনার পর বাড়ির সবাই ভেঙে পড়ে। তখন গ্রামের একজন হুজুরকে ডাকা হয়। তিনি এসে বাড়ির চারপাশ দেখে চুপচাপ হয়ে যান। তারপর ধীরে বলে ওঠেন, এই বাড়িতে কাজ করা হয়েছে, খুব খারাপ কাজ। তানিয়ার সামনে বসে তিনি দোয়া পড়া শুরু করেন। শুরুতেই তানিয়া কাঁপতে থাকে, তার হাত পা শক্ত হয়ে যায়। হঠাৎ সে এমনভাবে চিৎকার করে, পাশের বাড়ির লোকজন দৌড়ে আসে। তারপর সেই ভয়ঙ্কর কণ্ঠটা আবার শোনা যায়। হুজুর জিজ্ঞেস করেন, কে তুমি? তানিয়া হেসে ওঠে, সেই হাসি মানুষের না। তারপর বলে, আমায় ডাইকে আনছে, রক্তের মানুষে ডাইকে আনছে। এই কথাটা যেন পুরো ঘরটাকে জমিয়ে দেয়। সবাই বুঝে যায় এটা বাইরের কেউ না। হুজুর পরে আলাদা করে রাকিবের বাবাকে বলেন, এই কাজটা খুব কাছের কেউ করেছে, উদ্দেশ্য ছিল ধ্বংস করা, পুরো পরিবার শেষ করা। এরপর যা শুরু হয় সেটা কেউ কল্পনাও করতে পারেনি। রাকিবের চাচা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার শরীরে আঁচড়ের দাগ দেখা যায়, যেন কেউ তাকে অদৃশ্যভাবে আক্রমণ করেছে। রাতে সে চিৎকার করে উঠে বসে, বলে কেউ তার বুকের উপর বসে থাকে, তাকে শ্বাস নিতে দেয় না।
এক রাতে সে পাগলের মতো দৌড়ে বাড়ির বাইরে চলে যায়। সবাই তার পেছনে যায়। সে সোজা কবরস্থানের দিকে গিয়ে পড়ে যায়। সেখানে সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি ভুল করেছি। আমি চাইছিলাম ওদের শেষ করতে, কিন্তু এখন ও আমাকে ছাড়ে না। তার কণ্ঠে তখন আর মানুষের ছিল না, ছিল শুধু আতঙ্ক। এরপর সে স্বীকার করে যে একজন তান্ত্রিকের কাছে গিয়ে কালো জাদু করিয়েছিল। সে ভেবেছিল সব কিছু তার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু যে জিনিস সে রেখেছিল সেটা আর তার কথা শুনছিল না। পরের কয়েকদিন ছিল একদম দুঃস্বপ্নের মতো। চাচার চোখ লাল হয়ে যেত। সে নিজের ছায়াকেও ভয় পায়। একা থাকলে চিৎকার করে ওঠে, বলে কেউ তাকে ডাকছে। মাঝে মাঝে সে দেওয়ালের দিকে তাকিয়ে কথা বলে, যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে। এক রাতে সে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ভেতর থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে। কেউ যেন ধাক্কা দিচ্ছে, আঁচড়াচ্ছে, আর একসাথে কয়েকটা কণ্ঠে ফিসফিস করছে। ভোর হওয়ার পর দরজা ভাঙা হয়। ভেতরে যে দৃশ্য ছিল সেটা কেউ জীবনে ভুলতে পারেনি। চাচা মাটিতে পড়েছিল, তার চোখ খোলা, মুখ বিকৃত। এমন একটা ভয় তার মুখে জমেছিল, যেন মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছে যেটা ভাষায় বলা যায় না। তার শরীর শক্ত হয়ে গিয়েছিল, কিন্তু চোখ দুটো দরজার দিকে তাকানো, যেন শেষ মুহূর্তেও সে পালাতে চেয়েছিল। এরপর থেকে তানিয়ার অবস্থা ধীরে ধীরে ভালো হতে থাকে, কিন্তু সে আর আগের মতো হয়নি। মাঝে মাঝে সে রাতে উঠে বসে থাকে নিঃশব্দে। একদিন রাকিব তাকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে। তানিয়া তখন খুব আস্তে বলেছিল, ওরা গেছে না, শুধু চুপ করে আছে। এই কথাটা শোনার পর রাকিব আর কিছু জিজ্ঞেস করেনি। রাকিব শেষে লিখেছিল, মানুষ যখন হিংসার লোভে অন্ধ হয়ে যায়, তখন সে নিজের জন্যই এমন দরজা খুলে দেয় যেটা বন্ধ করার ক্ষমতা তার থাকে না। সে যাকে ধ্বংস করতে চায় শেষ পর্যন্ত সেই আগুনে নিজেই পুড়ে যায়। এই ঘটনাটা নাকি এখনও তাদের গ্রামে মানুষ ফিসফিস করে বলে। কেউ সরাসরি বলতে চায় না, কিন্তু সবাই জানে ওই বাড়ির রাত এখনও পুরোপুরি শান্ত না। সবশেষে একটা কথাই সত্য, মৃত মানুষকে ফিরিয়ে আনা বা অদৃশ্য শক্তিকে নিয়ন্ত্রণ করা মানুষের কাজ না। একমাত্র আল্লাহই সব কিছুর মালিক। যে এই সীমা অতিক্রম করতে চায় তার পরিণতি কখনোই ভালো হয় না। এ বলে রাকিব তার ঘটনাটি শেষ করেছে। লিসেনার, এবার আমরা চলে যাব আরেকটি ঘটনায়। ঘটনাটি এক রিক্সা চালকের। ঢাকায় তিনি রিক্সা চালাতেন। তো চলুন আমরা শুনে আসি ঘটনাটি। ঢাকার রিক্সা চালকদের জীবন অদ্ভুত। তারা সারাদিন হাজার হাজার মানুষ দেখে, কিন্তু রাতের ঢাকা তাদের কাছে অন্যরকম। বিশেষ করে খিলগাঁও তিলপাড়া এলাকাটা যখন নতুন বসতি হচ্ছিল, তখন ল্যাম্পপোস্ট খুব একটা ছিল না। জিনগুলো ছিল গভীর, আর ড্রেনের পানি সবসময় পচা গন্ধে বাড়ি হয়ে থাকতো। ঘটনার নায়ক একজন বৃদ্ধ রিক্সা চালক, নাম তার সুলাইমান চাচা। তিনি দীর্ঘ ৩৫ বছর এই এলাকায় রিক্সা চালিয়েছেন। ২০১১ সালের এক শীতের রাতের সেই ঘটনার পর তিনি আর কোনোদিন রাত ১১টার পর রিক্সা নিয়ে তিলপাড়ায় ওই কালভার্টের দিকে যাননি কখনো। সেদিন ছিল প্রচণ্ড শীত, কুয়াশায় খিলগাঁও রেলগেট এলাকাটা ঢেকে গিয়েছিল। সুলাইমান চাচা তখন খিলগাঁও মোড়ে রিক্সা নিয়ে দাঁড়িয়েছিলেন। রাত তখন ১২টার কাছাকাছি। শরীর কাঁপছিল শীতের প্রকোপে। ভাবলেন গ্যারেজে ফিরে যাবেন। ঠিক তখনই একজন লোক ডাক দিল। পরনে সাধারণ স্মার্ট প্যান্ট, শার্ট, কিন্তু লোকটার গায়ের রং ছিল মরা মানুষের মতো ফ্যাকাশে। সে বলল, মামা, তিলপাড়া কালভার্টের কাছে যাবা? ২০ টাকা দেব। তখনকার সময় তিলপাড়া পর্যন্ত ২০ টাকা অনেক বেশি ছিল। সুলাইমান চাচা রাজি হয়ে গেলেন। লোকটা রিকশায় বসার সাথে সাথে সুলাইমান চাচার কেন যেন মনে হলো রিকশাটা হঠাৎ খুব ভারী হয়ে গেছে, যেন পেছনে একজন নয়, অন্তত ৩-৪ জন মানুষ বসেছে। তিনি ভাবলেন টায়ারে হয়তো সমস্যা, তাই কষ্ট করে প্যাডেল মারতে শুরু করলেন। রিকশা যখন তিলপাড়া ২ নম্বর রোডের মাথায় ঢুকলো, তখন চারপাশ একদম নিস্তব্ধ। কোনো কুকুরের ডাক নেই,
ঝিঝি পোকার শব্দ নেই, এক অদ্ভুত স্তব্ধতা। কুয়াশা এত বেশি যে সামনের 2 হাত দূরে কি আছে দেখা যাচ্ছে না। সুলাইমান চাচা লক্ষ্য করলেন প্যাডেল মারতে তার জান বের হয়ে যাচ্ছে। রিকশা যেন কেউ পেছন থেকে টেনে ধরে আছে। তিনি ঘাড় ঘুরিয়ে একবার দেখলেন যাত্রী ঠিকঠাক বসে আছে কিনা। দেখলেন যাত্রী সোজা হয়ে বসে আছে, কিন্তু তার মাথাটা অস্বাভাবিক ডানে বামে দুলছে। সুলাইমান চাচা ভাবলেন হয়তো ঝিমুচ্ছে। কিন্তু ঠিক যখন রিকশাটা সেই বিতর্কিত কালভার্টের ওপর উঠল, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। কালভার্টের মাঝখানে আসতেই সুলাইমান চাচা এক ভয়ঙ্কর ঠান্ডা অনুভব করলেন। তার মনে হলো তার কানের একদম কাছে কেউ জোরে নিঃশ্বাস ফেলল। তিনি ভয়ে ব্রেক করলেন। রিকশাটা থামিয়ে তিনি পেছনে তাকালেন যাত্রী নামবে কিনা দেখার জন্য, কিন্তু রিকশার সিটটা একদম খালি, কেউ নেই সেখানে। সুলাইমান চাচা অবাক হলেন, যাত্রী কি মাঝখানে নেমে গেল? কিন্তু রিকশা তো চলছিল, আর নামলে তো রিকশা ঝাঁকুনি দেওয়ার কথা। তিনি রিকশা থেকে নেমে চারপাশ দেখলেন। কালভার্টের 2 পাশে কুচকুচ কালো ঝিলের পানি, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। ঠিক তখনই তিনি লক্ষ্য করলেন রিকশার পেছনের সিটটা একেবারে ভেজা, যেন কেউ পুকুর থেকে উঠে এসে সেখানে বসেছিল। সেই রিকশার সিট থেকে নর্দমার পচা গন্ধ আসছে। সুলাইমান চাচার শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি দ্রুত রিকশা ঘুরিয়ে সেখান থেকে চলে আসার চেষ্টা করলেন। রিকশা ঘুরাতেই সুলাইমান চাচা শুনলেন কালভার্টের নিচে থেকে কেউ তাকে ডাকছে। ঝরঝরে একটা আওয়াজ, যেন অনেকগুলো পাথর একসাথে ঘষা খাচ্ছে। আওয়াজটা বলল, মামা, আমার ভাড়াটা নিয়ে যাও। সুলাইমান চাচা নিচে ঝিলের দিকে তাকাতেই দেখলেন কালভার্টের রেলিং ধরে একটা হাত উঠে আসছে। মানুষের হাত নয় ওটা, চামড়া ঝুলে পড়া লম্বা লম্বা আঙ্গুল। তার ল্যাম্পপোস্টের ক্ষীণ আলোতে তিনি দেখলেন পানির মাঝখানে সেই লোকটা দাঁড়িয়ে আছে যাকে তিনি রিকশায় তুলেছিলেন। কিন্তু এখন লোকটার শরীর থেকে মাংস খসে পড়ছে, আর তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সুলাইমান চাচা আর এক মুহূর্ত দাঁড়াননি। তিনি রিকশা ফেলে রেখে দৌড়ে বড় রাস্তার দিকে চলে আসেন। পেছনে শুধু শুনতে পেলেন এক বিকট অট্টহাসি, যা তিলপাড়ার নিস্তব্ধ রাতকে কাঁপিয়ে দিচ্ছিল। পরদিন সকালে সুলাইমান চাচা লোক নিয়ে সেখানে গিয়ে দেখেন আর রিকশাটা কালভার্টের উপর উল্টে পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রিকশার টায়ারের ভিতরে কোনো বাতাস নেই, অথচ টায়ার ফাটেও নি। রিকশার সিট কভারের নখের বড় বড় আঁচড় পড়ে আছে। এলাকার পুরনো মুরব্বীরা যখন ঘটনা শুনলেন, তারা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, ওই কালভার্টটা আগে যেখানে ছিল সেখানে 90-এর দশকের শুরুতে এক রিকশা চালককে ছিনতাইকারীরা খুন করে ঝিলে ফেলে দিয়েছিল। সেই থেকে ওই রিকশা চালক আজও রাতে যাত্রী সেজে অন্যের রিকশায় ওঠে। সে শুধু চায় কেউ যেন তাকে ওই অন্ধকার কালভার্ট থেকে উদ্ধার করে। তিলপাড়া এলাকায় যারা বড় হয়েছেন তারা আজও বলেন, মাঝরাতে যদি কেউ একা রিকশা নিয়ে ওই কালভার্টের পার যায়, তবে সে যেন ভুলেও পেছনে না তাকায়। কারণ অনেক সময় দেখা যায় রিকশা চলছে ঠিকই, কিন্তু সিটে বসা সে অদৃশ্য ছায়া। আজও তিলপাড়ার অনেক রিকশা চালক রাতে ওই পথে যেতে চান না। তারা বিশ্বাস করেন এই কালভার্টটি শুধু একটি রাস্তা নয়, একটি অতৃপ্ত আত্মার ঘর। লিসেনার, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনা আজ থেকে প্রায় 3 বছর আগের। তখন আমি নারায়ণগঞ্জ শহরের চাষার এলাকায় একটা মেসে থাকতাম। পড়াশোনা করতাম একটা প্রাইভেট কলেজে। বন্ধুবান্ধব, আড্ডা, ঘোরাঘুরি, এই নিয়ে জীবন চলছিল। আমার একটা অদ্ভুত শখ ছিল পুরনো জিনিস সংগ্রহ করা। বিশেষ করে অ্যান্টিক জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করত। একদিন বিকেলে আমরা 3 বন্ধু ঘুরতে গিয়েছিলাম নারায়ণগঞ্জের পুরনো এক এলাকায়। নদীর পাশে সেখানে একটা ছোট অন্ধকার দোকান চোখে পড়ল। দোকানের নামও ছিল না, শুধু ঝুলে থাকা একটা ভাঙা সাইনবোর্ড।
ভিতরে ঢুকতেই দেখি পুরনো ঘড়ি, ভাঙা মূর্তি, মরিচা ধরা লণ্ঠন, আর এক কোনায় রাখা একটা কালো আয়না। আয়নাটা দেখেই কেমন যেন অদ্ভুত লাগলো। পুরনো কালচে, কিন্তু নিজের মুখে স্পষ্ট দেখা যায়। আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, এটার দাম কত? বুড়ো লোকটা আমার দিকে তাকিয়ে বলল, ওইটা নেবেন না, ওই জিনিসটা ভালো না। আমি হেসে বললাম, ভাই দাম বলেন। শেষে সে বলল 5,000 টাকা। আমি কোনো দরাদরি না করেই কিনে ফেললাম। সেই রাতেই ঘটনা শুরু। আমি আয়নাটা রুমে টাঙিয়ে রেখে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, মনে হয় কেউ আমার রুমে আছে। চোখ খুলে দেখি রুম ফাঁকা, কিন্তু আয়নার দিকে তাকাতেই বুক কেঁপে উঠল। আমি যেখানে শুয়ে আছি আয়নায় সেটা ঠিকই দেখা যাচ্ছে, কিন্তু আমার পেছনে একটা মানুষ দাঁড়িয়ে। আমি সাথে সাথে পেছনে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম, আবার সেই মানুষটা লম্বা, শুকনা, কালো ছায়ার মতন। ভয়ঙ্কর দিনগুলো। পরদিন ভেবেছিলাম হয়তো স্বপ্নে দেখেছি, কিন্তু ঘটনা থামলো না। যখনই আয়নায় তাকাই দেখি সেই লোকটা একটু একটু করে কাছে আসছে। 3 দিন পর দেখি সে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে, কিন্তু বাস্তবে কিছুই নেই। আমি ভয় পেয়ে আয়নাটা কাপড় দিয়ে ঢেকে রাখলাম। আমার রুমমেট রাশেদ একদিন মজা করে কাপড়টা সরিয়ে আয়নায় তাকায়। হঠাৎ সে চুপ হয়ে যায়। আমি বললাম, কী রে? সে শুধু বলল, ওটা কে? আমি কিছু বুঝে ওঠার আগেই সে মাটিতে পড়ে গেল। নাক দিয়ে রক্ত পড়ছিল। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে ব্রেন হ্যামারেজ, কিন্তু আগের দিন পর্যন্ত সে পুরো সুস্থ ছিল। আমি দৌড়ে আবার সেই দোকানে গেলাম, কিন্তু গিয়ে দেখি সেখানে কোনো দোকানই নেই। পাশের লোকজন বলল, এইখানে তো বহু বছর আগে একটা দোকান ছিল, আগুনে পুড়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, দোকানদার? তারা বলল, সে তো আগেই মারা গেছে। আমি সিদ্ধান্ত নিলাম আয়নাটা ফেলে দেব। সেই রাতে আয়নাটা নামাতে গিয়ে ভুল করে একবার তাকালাম। এবার যা দেখলাম, আমি একা না, আমার পেছনে দাঁড়িয়ে আছে অন্তত 5-6 জন, সবাই কালো ছায়া। তাদের মধ্যে একজন ধীরে ধীরে আমার কানে মুখ এনে ফিসফিস করে বলল, তুই এখন আমাদের। এরপর আমার মাথা ঘুরতে লাগলো, নাক দিয়ে গরম কিছু একটা পড়তে লাগলো। আমি বুঝলাম আমার সময় শেষ। শেষ লেখা ডায়েরি থেকে পাওয়া। যদি কেউ এই আয়নাটা পায়, ভেঙে ফেলো। ভুলেও এতে তাকিও না। এটা মানুষ দেখায় না, এটা মৃত্যু দেখায়। 2 মাস পর নারায়ণগঞ্জের এক ছোট জাদুঘরে নতুন একটি জিনিস আনা হয়েছে, একটা কালো আয়না। আয়নাটার সাথে যুক্ত করে একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ধারণ করা হয়। এই ব্রিটিশ আমলের এক অভিশপ্ত বস্তু। এটি ছোট মেয়ে আয়নায় সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ সে চিৎকার করে উঠল, মা, আমার পেছনের লোকটা কে? এই লেসেনের আবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। আমার এক বড় ভাই একদিন গ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা দেখে বাড়ি ফিরছিলেন। রাত তখন প্রায় 2:30 এর মতো। তাদের বাড়ি থেকে একটু পশ্চিম দিকে একটা সামাজিক কবরস্থান আছে, যেখানে গ্রামের অনেকেরই কবর আছে। তিনি আস্তে আস্তে কবরস্থানের কাছে চলে আসলেন। তখন হঠাৎ কেন যেন তার খুব ভয় লাগলো। তিনি একটা কবরের কাছে ভয়ে দাঁড়িয়ে গেলেন। এমন সময় তিনি কোরআন পড়ার আওয়াজ শুনতে পেলেন। তিনি খেয়াল করলেন মসজিদের হুজুরের গলা। তিনি সাহস করে উঁকি মেরে হুজুরকে দেখে কবরস্থানে উঠলেন, গিয়ে হুজুরের পাশ দিয়ে বসলেন। হুজুর, এত রাতে এখানে কেন আসছো? তিনি বললেন, আমি বলি খেলা দেখে আসতেছি, কিন্তু কবরস্থান পর্যন্ত আসার পর আমার ভয় করতেছে। আপনাকে দেখে উঠে এলাম। হুজুর বললেন, যাও, তুমি বাড়ি চলে যাও। তিনি বললেন, আমার ভয় করে, আপনি যদি একটু দিয়ে আসেন। হুজুর রাজি হলেন এগিয়ে দিতে। দুজন মিলে রাতের অন্ধকারে চলতে লাগলেন। একটু আসার পরে হুজুর বললেন, যাও, এবার চলে যাও। ভাইয়া বলেন, আরেকটু যদি আসতেন। এইভাবে হুজুর তাকে বাড়ি পর্যন্ত নিয়ে গেল। তিনি তার মাকে ডেকে বললেন, তাড়াতাড়ি দরজা খুলেন, হুজুর আসছে। তার মা হুজুরকে নিয়ে ঘরে আসতে বলল। তিনি পিছন ফিরে দেখেন হুজুর নাই। পরের দিন তিনি হুজুরকে গিয়ে বলেন, হুজুর, কাল রাতে আমাকে দিয়ে আসার জন্য আপনি আমাদের বাড়িতে গেছেন, কিন্তু ঘরে যাননি কেন? আম্মা খুব রাগ করেছে। শুনে হুজুর যেন আকাশ থেকে পড়লেন। বললেন, কই, আমি তো কাল আমার বাড়িতে ছিলাম, আমি বাড়ি থেকে রাতের বেলা বের হই না। তখন তিনি হুজুরকে সব খুলে বললেন।
এরপর কবরস্থানটির চারদিকে দেওয়াল করে ঘিরে দেওয়া হলো, যাতে কেউ অজু ছাড়া উঠতে না পারে। প্রিয় লিসেনার, এবার আমাদের ঘটনাটি হলো একটা গ্রামের অদ্ভুত রহস্য নিয়ে একটি ঘটনা। সেই ঘটনাটি এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। গ্রামটা অদ্ভুত রকমের রহস্যময়। এটার প্রকৃত নাম বিলগাঁও হলেও এই অঞ্চলের সব মানুষ এটিকে মরা গ্রাম হিসেবেও চেনে। গ্রামের ৭৫% জায়গা জুড়েই রয়েছে একটা মুসলমানদের ও আরেকটা খ্রিস্টানদের গোরস্থান, আর একটি শ্মশানও আছে। বাকি ২৫% জায়গার মধ্যে একটা বিলের কিছু অংশ এবং গ্রামবাসী বাস করেন। গ্রামের জীবিত লোক সংখ্যা প্রায় ২০০, মৃত কয়েক হাজার। জীবিতদের অধিকাংশই পুরুষ এবং প্রাপ্তবয়স্ক। তাদের সবার পেশায় মৃত মানুষদের অন্তিম ক্রিয়া সংস্কার সংক্রান্ত। দিনের থেকে রাতেই এই গ্রামের চঞ্চলতা বেশি থাকে। দূর দূরান্ত থেকে প্রতি রাতে অসংখ্য মানুষকে এখানে আসতে হচ্ছে নিজের আপনজনদের অন্তিম স্থানে পৌঁছে দিতে। শহরে যেখানে লাশ দাফন করার খুব ভেজাল আর খরচের বিষয়, এখানে তার উল্টো। গোরস্থান কিংবা শ্মশান নিয়ে অসংখ্য মানুষদের মধ্যে আতঙ্ক থাকলেও এই গ্রামের মানুষেরা নিশ্চিত মনে প্রাণে বিশ্বাস করেন এর চেয়ে পবিত্র স্থান আর হয় না। তাই পুরো গ্রামকে গোরস্থান হতে দেখেও তাদের মনে কোনো চিন্তা নেই। হলুদ পিকআপ ভ্যানটি সেতুটি পার হলো। এই একই রকমের আরও 4টি ভ্যান দেখা যাচ্ছে আগে পিছে। সবগুলোতেই পিনপতন, নীরবতা। মৃত মানুষের খাটিয়া ঘিরে বসে আছে সবাই। বাকি ভ্যানগুলো হলুদ পিকআপ ভ্যানটিকে অতিক্রম করে চলে গেল। এটাই কেবল একটু মনস্থর গতিতে চলছে। ড্রাইভারের পাশের সিটে বসে আছে ম্যানেজার খলিল। দীর্ঘক্ষণ নীরব থেকে তার হাত পা নিষ্পিস করছে। পেছনে লাশের কাছে বসে আছে ছোট সাহেব আর বড় সাহেব, তাই সিগারেটও ধরাতে পারছে না। সে ভাবছে, মানুষের কি ভাগ্য, কোটি টাকার সম্পত্তি পড়ে আছে লোকটার, আর তার ভাগ্য একটা অ্যাম্বুলেন্সে জুটল না। ঢাকায় গোরস্থানে কি অভাব আছে? তবুও কেন এত দূরে লাশ টেনে আনতে হবে, তাও ট্রাক? বড় লোকের বিষয় নিয়ে বেশি ভাবলে বিপদ। ম্যানেজার খলিল ফিসফিস করে ড্রাইভারকে জিজ্ঞেস করে, শুনেছি ওই গ্রামটা নাকি আগে পিশাচদের দখলে ছিল? ড্রাইভার মাথা জাকিয়ে বলল, হ্যাঁ। এখন কি নাই? সে বলল, না, যেই গ্রামে গোরস্থান থাকে সেই গ্রামে পিশাচ থাকে না। ওটা বিলগাঁও ছিল না, প্রথমে একটা ওখানে জঙ্গল ছিল। এখন যেটা বিল, ওইটা ছিল বড় একটা নদীর অংশ। বড় বড় নৌকা চলতো ওইখানে। পরে জঙ্গল কাইটে ধান চাষ করতেছিল ওই এলাকার জামশেদ মাতব্বরেরা। ধান ক্ষেত বইরা পরে গ্রাম বানাইল। বিলে প্রচুর মাছ পাওয়া যেত বলে অনেক মানুষই ভরে গেল ওই পুরো গ্রামটা। এরপর মানুষের গন্ধে কত হাজার বছরের পুরনো পিচার জায়গা উঠল। একটা একটা কইরা গ্রামের বাচ্চা, মহিলা, বয়স্ক মানুষ ধইরা মারতে লাগলো। নানান সাধু বিদ্যান ওজা আইতে লাগলো পিচাস তাড়াইতে। ওরাও মরতে লাগলো সমানে। মরা মানে এমন তেমন মরা না। শরীরের এক খণ্ড পাওয়া যাইতো বিলের কাছে, তো আরেক খণ্ড 1000 হাত দূরে আমগাছ তলায়। পরে এক মাওলানা, এক পুরোহিত, এক ফাদার আইসা বলল, পুরো গ্রামটা গোরস্থান আর শ্মশান বানাইতে, তাইলেই পিচাস দূর হইব। গ্রামের অর্ধেকের বেশি মানুষ এমনিই চইলে গেছিল বয়ে, এইবার বাকিরাও গেল গা। সেই থেকে পিচাস মুক্ত ওই গ্রাম মরা গ্রাম নামে পরিচিত। কাহিনীটা শুনে বেশ ভয় পেয়েই গেল খলিল। অবাক দৃষ্টি মেলে ড্রাইভারের মুখের দিকে তাকিয়ে রইল সে। অদ্ভুত কাহিনী। সে সব সময় জানতো শ্মশান কিংবা গোরস্থানের আশেপাশেই পিচাস থাকে। এ যেন তার উল্টো। এমন সময়ে গাড়ি থামলো। ড্রাইভার বলল, জরুরি কাজ থাকলে সেরে ফেলেন, এখনই সামনে 1.5 ঘন্টার পথ, কোনো থামাথামি নাই। খলিল একটু খুশি হলো, এই ফাঁকে একটা সিগারেট টানা যাবে। গাড়ি থেকে নেমে সাহেবদের সে বলল, এখানে 10 মিনিট গাড়ি দাঁড়াবে। দুই ভাই ভ্যান থেকে নেমে খলিলকে বলল, তুমি লাশটাকে একটু দেখো, আমরা আসতেছি। হতাশ হলো সে। কিছুক্ষণ কেটে গেল। ড্রাইভার নেই, সাহেব নেই, আশেপাশে কোনো মানুষ নেই। অদ্ভুত একাকিত্ব। খলিল আর চোখে বারবার ভ্যানের উপর থাকা খাটিয়ার দিকে তাকাচ্ছে। ময়নাল স্যার তাকে খুবই স্নেহ করত, সেও তাকে শ্রদ্ধা করত অনেক। তবে বেশ কয়েক মাস ধরে বুড়ো তার উপর বেশ বিরক্ত ছিল। খলিলের করা কিছু হিসাবের গোলমাল তার চোখে পড়েছিল বলেই হয়তো।
তার চাকরিটা প্রায় যায় যায় অবস্থা। এমন সময়ই সে খবর পায় বাড়ির সিঁড়ি থেকে উল্টে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছে স্যার। আসলে যতটা খারাপ লাগছিল তার মনে সবচেয়ে বেশি স্বস্তি অনুভব করছিল সে। তার দুই ছেলেকেও অবশ্য তেমন একটা শোকাতর মনে হচ্ছে না। খলিল ভাবে এর কারণও আছে। লোকটার কারণে মন মতন চলতে পারেনি দুই ভাই, এমনকি পছন্দের মেয়েকে পর্যন্ত বিয়ে করতে পারেনি। পারিবারিকভাবে ধনী হলেও মন মতো খরচ করার স্বাধীনতা ময়নাল সাহেবের কেবল একার ছিল। সব সম্পত্তি পেয়ে তাই হয়তো দুই ভাইও শোকের চাইতে স্বস্তিই বেশি। ময়নাল সাহেবের বয়স হয়েছিল 72। এসবই ভাবছিল হঠাৎই কোথা থেকে এক ধমকা বাতাস এসে খাটিয়ার উপর থেকে লাশ ঢেকে রাখার চাদরটা সরিয়ে ফেলল। দ্রুত লাফ দিয়ে ট্রাকে উঠে চাদরটা দিয়ে খাটিয়াটা ঢেকে দিল সে। বাতাস আবার তীব্র হয়ে উঠল, আবার চাদরটা সরে গেল। চাদর দিতে গিয়ে লাশটার দিকে তাকিয়ে একটু থমকে গেল সে। তার কেন যেন মনে হলো লাশটা একটু নড়ছে। আজব চিন্তা, লাশটা পুরোটা কাফনের কাপড় দিয়ে ঢাকা, মাথার উপর এবং পায়ের নিচে সুতলি দিয়ে বাঁধা। কিন্তু ও কি, এগুলো একা একাই খুলে যাচ্ছে। ভয়ে থরথর করে কাঁপতে লাগলো সে। মনে ভ্রম নয়তো। এ কি, আরেকটু বাতাস এলো। লাশটার মুখের উপর থেকে কাপড়টা সরে গেল। তার চোখের সামনে ময়নাল সাহেবের মুখটা উন্মুক্ত হয়ে গেল। ব্যান্ডেজে মোড়া মাথা, মুখের দাড়িগুলো বিশ্রীভাবে নাকের ফুটো দিয়ে ঢুকে আছে, আর দুই চোখ অদ্ভুতভাবে বেঁকে গিয়ে ব্রুগুলো প্রায় কাছাকাছি মিশে গেছে। ভয়ের এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে সে। আশেপাশে লোকজন কিংবা দিনের আলো থাকলে হয়তো এর সহস্রভাগের এক ভাগও ভয়ও তার ভেতর কাজ করতো না। সে একটু ঝুঁকে লাশটার মুখটাকে আবার কাফনের কাপড়ে ঢেকে দিতে চাইল, কিন্তু লাশটা কেমন যেন ছটফট করে উঠল। ওটার হাত পা কাঁপছে, মুচড়ামুচড়ি করে শরীরের বাঁধন খোলার চেষ্টা করছে যেন সে। যদিও কিছু দিয়েই বাধা নেই লাশটা। আতঙ্ক এবার খলিলের পাঁজরে তীব্র একটা আঘাত আনল। মৃত ময়নাল ব্যাপারীর চোখ দুটো খুলে গেল। মিনমিন শব্দে আওয়াজ বেরিয়ে আসছে ওটার মুখ থেকে, পালিয়ে যাও তোমরা এখান থেকে, ওরা সবাইকে মেরে ফেলবে। ওরা কিছুতেই সেই গোরস্থানে আমাদের যেতে দেবে না, পথ ভুলিয়ে মেরে ফেলবে। তোমরা পালাও, পালাও। ওরা জেনে গেছে আমি স্বাভাবিকভাবে মরিনি। আমার সন্তানেরা ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে আমার মেরেছে। ওরা ছোট তাই ভুল করে ফেলেছে, কিন্তু ওরা তাদের ছাড়বে না। পিশাচরা সব জেনে গেছে। ওরা এখনও ওত পেতে থাকে আমাদের মতো লাশের জন্য। পালাও। পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেছে খলিল। ভ্রম নাকি অন্য কিছু, কি হচ্ছে এসব? ভয়ে তার শরীর একটুও নড়াতে পারছে না সে। বাতাস থেমে গেছে। না, এভাবে চললে হবে না, তাকে কিছু একটা করতেই হবে। সে একটু নড়তে পারল, ঝাঁপিয়ে পড়ল লাশটার উপর। দ্রুত ওটার মুখ আর মাথা পেঁচিয়ে দিল কাপড়টা দিয়ে, সুতলিগুলো দিয়ে বেঁধে দিল আবার মাথা আর পা। লাশটার ছটফটানি কমে গেল। অস্থির হয়ে পিকআপ ভ্যান থেকে লাফিয়ে নেমে পড়ল সে। এ কি হলো তার সাথে? জ্ঞান হারাবে সে। ওরা কোথায়? এখনও আসছে না কেন? ট্রাকের ড্রাইভারের পাশের সিটে দৌড়ে গিয়ে উঠে পড়ল সে। কতদূর গেছে ওরা? দ্রুত ফিরে আসুক। আর পাচ্ছে না সে। থরথর করে শরীরটা নিয়ন্ত্রণ করতে কি এক আতঙ্ক গ্রাস করে নিচ্ছে তাকে। সে গাড়ি চালাতে পারে না। গাড়ির সিটের উপরেই চাবিটা ফেলে গেছে ড্রাইভার। ইচ্ছা করছে গাড়িটা চালু করে পালিয়ে যায় কোথাও, কিন্তু অসম্ভব। চোখে অন্ধকার দেখলো সে, শুধু অন্ধকার। জ্ঞান হারালো। যখন চোখ খুলল দেখলো পিকআপ ভ্যান ট্রাকটি ছুটে চলেছে অসম্ভব গতিতে। খলিল পাশে থাকা ড্রাইভারের দিকে তাকালো, বলল, ভাই গাড়ি থামান, আমাদের ঢাকায় নিয়ে চলুন, সামনে বিপদ আছে। ড্রাইভার কোনো উত্তর দিল না। সে রাস্তার দিকে তাকিয়ে গাড়ি ছুটিয়ে চলছে। খলিল ড্রাইভারকে আরও কয়েকবার গাড়ি থামাতে বলল, কিন্তু সে তাকে পাত্তাই দিচ্ছে না। উত্তেজিত হয়ে ড্রাইভারের হাতে স্পর্শ করল সে, তার দৃষ্টি আকর্ষণ করতে। আগুনের সেকা খাবার ভাব করে মুহূর্তেই হাতটা সরিয়ে নিল সে। ড্রাইভারের হাত এত শীতল, তার মনে হলো একটা বরফের টুকরো হাত দিয়ে আছে সে। আতঙ্ক উন্মাদ করে দিল তাকে। সে চিৎকার করে উঠল, গাড়ি থামা বলছি পিশাচ। গাড়ি থেমে গেল। ড্রাইভার তার দিকে তাকালো। ওর চোখে কোনো প্রাণের অস্তিত্ব যেন নেই।
মুহূর্তেই সেই গাড়ি থেকে নেমে পেছনের দিকে চলে গেল। সাহেবদের নিয়ে কোনো মতে কেটে পড়তে পারলেই সে বাঁচে। ভ্যানের ওপর থেকে ধস্তাধস্তির শব্দ আসছে। তার নার্ভ আরও দুর্বল হয়ে এলো। হচ্ছেটা কি? সে ছোট সাহেব বড় সাহেব বলে ডাকতেই ধস্তাধস্তি থেমে গেল, কিন্তু কারো সাড়া পাওয়া গেল না। নিচ থেকে ভ্যানে কাউকে দেখতে পাচ্ছে না সে, শুধু যেন খাটিয়া পড়ে রয়েছে। লাফিয়ে পিকআপে উঠে পড়ল খলিল। আসলেই কেউ নেই। খাটিয়ার লাশটা এত মোটা লাগছে কেন? ও কি লাশটা আবার নড়ছে? এখানে যেন কয়েকটা লাশ পেঁচিয়ে আছে, একটা থেকে আর একটা ছোটার চেষ্টা করছে। দমকা বাতাসে কাফনের মুখ খুলে গেল। সেখানে একবার দেখা যাচ্ছে তিনটা মুখ চিপে চিপে করে শুয়ে আছে এক কাফনে। ছোট সাহেব, বড় সাহেব আর ময়নাল ব্যাপারী। চিৎকার করে উঠল খলিল, তিনটা লাশ যেন ওরা। দুই সাহেবের আবার কি হলো? সাহেব দুজন চোখ মেলে তার দিকে তাকালো, কিন্তু সেই দৃষ্টিতে কোনো প্রাণ নেই, হিতাহিত জ্ঞান নেই। আর তার চিৎকারে ফেটে পড়ল খলিল। চিৎকার করেই যাচ্ছে সে, এর মধ্যে আবার গাড়ি ছুটতে শুরু করলো। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে খাটিয়ার লাশের উপর গিয়ে পড়ল সে। কিছু বোঝার আগেই দুজোড়া হাত চেপে ধরল তাকে। বড় সাহেবের কণ্ঠ, বড় ভুল হয়ে গেছে, বড় অন্যায় করে ফেলেছি আমরা। ওরা সব টের পেয়ে গেছে। এমন পূর্ণিমা রাতে ওরা জেগে ওঠে, সব টের পেয়ে যায়। আমরা ভুল রাতে ভুল পথে ছুটে এসেছি, এখন আর ফেরার উপায় নেই। তুমিও চলো আমাদের সঙ্গে খলিল, ওরা তোমাকেও সাথে নিয়ে যাবে। ওদের আলাদা গোরস্থান আছে, ওখানে ওরা আমাদের রাখবে। খুবই ভয়ের। না না, তুমি এসো না। বাবা আমাদের কিছুতেই ছাড়ছে না। মুক্ত করো আমাদের, প্লিজ বাঁচাও। হিংস্র জন্তুর মতো চিৎকার আর অনেক ধস্তাধস্তি করে ওদের থেকে ছুটল সে। আবার চিৎকার করতে লাগলো, গাড়ি থামা পিচাস, গাড়ি থামা। কিন্তু গাড়ি থামে না। বুঝতে পারে সে আর কোনো উপায় নেই, মৃত্যু নিশ্চিত তার। ও কি কাফন ছেড়ে বেরিয়ে আসছে তিনটা নিষ্প্রাণ শরীর। গাড়ি ছুটে চলার তীব্র শব্দের মাঝেও ড্রাইভারের তীব্র হাসির শব্দ ভেসে আসে সামনে থেকে। এক মুহূর্ত ভেবেই গাড়ি থেকে লাফিয়ে পড়ল সে। প্রথমেই আঘাত পেল মাথায়, অচেতন হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, আবিষ্কার করলো নিজেকে একটা হাসপাতালে। ডাক্তার, পুলিশ তাকে ঘিরে রেখেছে। ওরা জানতে চাইল এত ভয়ঙ্করভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে কী করে বেঁচে গেল। ড্রাইভার আর ময়নাল সাহেবের দুই ছেলের লাশ খুঁজে পেলেও ময়নাল ব্যাপারীর লাশটি খুঁজে পায়নি তারা। ওটা কোথায় গেল? নিষ্পলক দৃষ্টি মেলে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল ম্যানেজার খলিল। তাদের ভাষা বোঝার ক্ষমতা তার নেই, কিন্তু ওদের পেছন থেকে যে বিকট কুৎসিত আকৃতি তার দিকে চেয়ে আছে, তার চোখের ভাষা সে ঠিকই বুঝতে পারছে। তো লিসেনার, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।